বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে থাকবো আজকে অনলাইন ক্লাসে। আর আমাদের আজকের অনলাইন ক্লাসে কোর্স নম্বর আমাদের অনার্স তৃতীয় বর্ষের কোর্স নম্বর 23-16-09। আমাদের কোর্সের নাম সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলিম। আমাদের লেকচার নাম্বার 10। আমাদের লেকচারের শিরোনাম দক্ষিণ আফ্রিকায় ইসলাম এবং মুসলমানদের বর্তমান অবস্থা। দক্ষিণ আফ্রিকায় কিভাবে ইসলামের প্রচার প্রসার ঘটেছে এবং সেখানকার মুসলমানদের বর্তমান অবস্থা। আর এই আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো, আমি যে মোস্তাফিজুর রহমান মিঠু, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় ইসলাম এবং মুসলমানদের অবস্থা। আমরা জানি যে পৃথিবীর অন্ধকারচ্ছন্ন একটি মহাদেশ হিসেবে পরিচিত আফ্রিকা মহাদেশ, এবং এই আফ্রিকায় ইসলামের প্রসার ঘটেছে সেই ইসলামের সূচনা কাল থেকেই। আমরা যদি বলি যে হযরত উমরের সময় থেকে মূলত ইসলাম মিশর, উত্তর আফ্রিকার কয়েকটা দেশ যেমন মিশর, তিউনিসিয়া, এইসব অঞ্চলগুলোতে ইসলামের প্রচার বা আল মাগরিব অঞ্চল যেটা বলে এই অঞ্চলে ইসলামের বিস্তার ঘটেছে। কিন্তু আফ্রিকার সর্বদক্ষিণের দেশ যে দক্ষিণ আফ্রিকা দেশ, এই দেশে ইসলাম কিন্তু আরো অনেক পরে ঘটেছে, ইসলাম প্রবেশ করেছে বা ইসলাম আবির্ভূত হয়েছে। এবং এই ইসলামের আবির্ভাব বা বিকাশ কোন পর্যায়ে বা কিভাবে এসেছে আমরা সেই সঙ্গে দেখবো, এবং দক্ষিণ আফ্রিকায় মুসলমানদের বর্তমান যে সব মুসলমানদের অবস্থা কেমন আমরা সেই সম্পর্কে দেখবো। তার পূর্বে আমি বলি যে আফ্রিকা মহাদেশ কিন্তু জয় করেছিল আমর ইবনুল আছের সময় থেকে প্রথম আফ্রিকা অঞ্চল মুসলিমদের দখলে আসে, এবং সেটা হচ্ছে হযরত উমরের শাসনাধীন সময়। এবং সেই কাল থেকে আফ্রিকায় কিন্তু ইসলাম বিস্তার ঘটেছে। উত্তর আফ্রিকার বৃহৎ অংশ মুসলিম সাম্রাজ্য, আজও পর্যন্ত মুসলিম দেশ এবং খুব প্রভাবশালী মুসলিম দেশ আমরা যেটা বলবো উত্তর আফ্রিকার অঞ্চলগুলো, যেমন উত্তর আফ্রিকার মিশর, তুনিশিয়া, মরক্কো, সুদান, আলজেরিয়া, এইসব দেশগুলো মুসলিম সংগরিষ্ঠ। তারপরে আরো অনেক সোমালিয়া, এইগুলো দেশগুলো মুসলিম সংগরিষ্ঠ। কিন্তু এই দেশগুলো আল মাগরিব, দ্যাট মিন্স উত্তর আফ্রিকার উত্তর অংশে। কিন্তু আমরা আজকের যে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আফ্রিকার দক্ষিণ অংশে, দ্যাট মিন্স দক্ষিণ আফ্রিকা ইসলাম এবং দক্ষিণ আফ্রিকায় মুসলিমদের অবস্থা। আমরা সেই সম্পর্কে একটু দেখে নেই। তার পূর্বে আমরা আমাদের যে আজকের আলোচনার বিষয় দক্ষিণ আফ্রিকা ইসলাম এবং মুসলিমদের অবস্থা, আমরা প্রথমে একটু দক্ষিণ আফ্রিকার মানচিত্রটা একটু দেখে নেই। দক্ষিণ আফ্রিকার মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ আফ্রিকা একটা দেশ, এই দেশের দক্ষিণ আফ্রিকা পৃথিবীর একমাত্র দেশ যে দেশে 3টা রাজধানী রয়েছে। আমরা সে সম্পর্কে পরে দেখি। তারপরে দক্ষিণ আফ্রিকা, গোটা দক্ষিণ আফ্রিকার মানচিত্র আমরা দেখলাম যে দক্ষিণ আফ্রিকার নিচে আমরা সবার নিচে আমরা আফ্রিকার মানচিত্র এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আফ্রিকার মানচিত্র, এবং এই আফ্রিকার মানচিত্রের সর্বদক্ষিণের একটি দেশ হচ্ছে এই দক্ষিণ আফ্রিকা, আমাদের যেটা আজকের আলোচনার বিষয় এই দক্ষিণ আফ্রিকা। এবং আফ্রিকা মহাদেশের বলা হয় সর্ববৃহৎ দেশ হচ্ছে এই দক্ষিণ আফ্রিকা, একটা বৃহৎ দেশগুলো। এবং এই আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকার সীমান্তবর্তী দেশ হচ্ছে নামিবিয়া, বতসোয়ানা, এগুলো হচ্ছে আফ্রিকার সীমান্তবর্তী দেশ, এবং মোজাম্বিক, এবং তার পূর্বে এই আছে সাগর বেষ্টিত দক্ষিণ আফ্রিকায় ভারত মহাসাগর বেষ্টিত এই অঞ্চল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবং এই দক্ষিণ আফ্রিকার মানচিত্র আমরা দেখলাম ওয়েস্টার্ন কেপ, ইস্টার্ন কেপ, নর্দার্ন কেপ, মানে এগুলো কেপ অঞ্চল, আফ্রিকার কেপ অঞ্চল, এটা বিখ্যাত কেপ অঞ্চল। লোতসোয়ানো আফ্রিকার বিখ্যাত শহর, এই অঞ্চলগুলো আমরা দেখলাম আফ্রিকা দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহর এবং আফ্রিকার মানচিত্র আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকার। আমরা এখন দক্ষিণ আফ্রিকা সম্পর্কে একটু জেনে নেই। দক্ষিণ আফ্রিকা বিশ্ববিখ্যাত কালজয়ী নেতা আমরা জানি সবাই যে নেলসন ম্যান্ডেলার স্মৃতি বিজড়িত রাষ্ট্র হচ্ছে দ্য ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আলোচনায় আসার সাথে সাথে আরেকটা নাম সাথে সাথে আমাদের সম্মুখে ভেসে ওঠে, সেটা হচ্ছে বিখ্যাত রাজনীতিবিদ
বা বিখ্যাত সমাজকর্মী, বিখ্যাত বর্ণবাদী, বর্ণ বিলোপকারী নেতা, যাকে বলবো যে সমগ্র বিশ্বে যার একটা অসম্ভব রকম জনপ্রিয়তা ছিল, সেই নেলসন ম্যান্ডেলা। স্মৃতিবিজড়িত দেশ হচ্ছে এই আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। বর্ণবাদী সমস্যা জর্জরিত আফ্রিকা মহাদেশে এর দক্ষিণে অবস্থিত একটি দেশ দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকা, আমরা জানি আফ্রিকার অধিকাংশ দেশ বর্ণবাদ বা বর্ণবাদী সমস্যা জর্জরিত, দেখবেন সব ব্ল্যাকি, কালো। কিন্তু দক্ষিণ আফ্রিকা একটা দেশ যেখানে সাদাদের উপস্থিতি আমরা উল্লেখযোগ্য মাত্রায় লক্ষ্য করব, এই বর্ণবাদী দেশ। এবং এই দক্ষিণ আফ্রিকার স্বর্ণ ও হীরার খনির জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত এই দক্ষিণ আফ্রিকা স্বর্ণ ও হীরার খনির জন্য। সমগ্র বিশ্বব্যাপী পরিচিত আফ্রিকা এই যে স্বর্ণ এবং হীরার খনির জন্য। বর্ণবাদে আলোচিত এ দেশে কালো আফ্রিকান বর্ণবাদী একটা অন্যতম আলোচ্য ইস্যু আফ্রিকায়। আফ্রিকার দীর্ঘদিন বর্ণবাদী প্রায় 200 বছরের অধিককাল সময় সাদারা শাসন করছে, যদিও স্থানীয় জনসংখ্যার অধিকাংশ আছে কালো, শতকরা প্রায় 80% কালো অধ্যুষিত আফ্রিকার কালো অঞ্চলে আফ্রিকান জনগণ। এবং কিন্তু 10% যে সাদা চামড়ার অধিকারী, এরাই কিন্তু আফ্রিকাকে প্রায় 200 বছর শোষণে নির্যাতিত হয়েছে। এবং পরবর্তীতে এক সময় 1961 সালে প্রজাতন্ত্রের ফিরে পায় আফ্রিকা। এবং যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতা আসে, তখন থেকে সাদা কালো যে বর্ণ বৈষম্য, এটা তিনি দূরীভূত করে দেয় এবং কালোদের প্রাধান্য প্রতিষ্ঠিত পেয়েছে এই দক্ষিণ আফ্রিকায়। তারপরে আমরা দেখি যে বর্ণবাদে আলোচিত এই দেশের কালো আফ্রিকান শতকরা প্রায় 80% কালো, 9% সাদা এবং প্রায় 9% অশ্বেতাঙ্গ এবং 20% ভারতীয়। এই সব কিছু মিলিয়ে আছে এই আফ্রিকান জনসংখ্যা। দক্ষিণ আফ্রিকার প্রায় 9টা প্রদেশ আছে। দক্ষিণ আফ্রিকার 9টা প্রদেশের সমষ্টি আছে, 9টা প্রদেশ মিলে এক দক্ষিণ আফ্রিকা একটা দেশ। দেশটির প্রশাসনিক দক্ষিণ আফ্রিকা এমন একটা দেশ যার 3টা রাজধানী। একটা হচ্ছে তার প্রশাসনিক রাজধানী, একটা হচ্ছে তার জুডিশিয়াল রাজধানী, একটা হচ্ছে তার লেজিসলেটিভ রাজধানী। যেমন প্রশাসনিক রাজধানী তার হচ্ছে প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া হচ্ছে, এটা হচ্ছে প্রশাসনিক রাজধানী। জুডিশিয়াল রাজধানী তার বইমফন্টে, এবং লেজিসলেটিভ রাজধানী হচ্ছে তার কেপটাউন। লেজিসলেটিভ রাজধানী তার হচ্ছে কেপটাউন। এইভাবে 3টা রাজধানী তার আছে, প্রিটোরিয়া একটা, বইমফন্টের একটা এবং কেপটাউন একটা। এইভাবে 3টা অঞ্চল, 3টা বিভাগের জন্য 3টা রাজধানী। মানে একটা হচ্ছে প্রশাসনিক বিভাগের জন্য প্রিটোরিয়া রাজধানী, জুডিশিয়াল বিচারের বিভাগের জন্য বইমফন্ট এবং লেজিসলেটিভ সংসদের জন্য কেপটাউন। দেশটিতে আয়তন প্রায় 12,19,912 বর্গ কিলোমিটার। দেশটির বৃহৎ প্রায় 12,19,912 বর্গ কিলোমিটার একটি দেশ। দেশটিতে 1909 সালে ইউরোপিয়ান সাদা চামড়া মানুষদের দ্বারা 1909 সালে ইউরোপিয়ান সাদা চামড়া মানুষদের দ্বারা খ্রিস্টান ভূমি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। সুতরাং আমরা দেখতে পাবো যে দেশটিতে 1909 সালে ইউরোপিয়ান সাদা চামড়ার মানুষের দ্বারা খ্রিস্টান ভূমি হিসেবে পরিচিতি লাভ করেছিল দেশটি, এই দক্ষিণ আফ্রিকা। 1961 সালে একটি প্রজাতন্ত্র ফিরে পায়। 1961 সালে দক্ষিণ আফ্রিকা একটা প্রজাতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। সুতরাং আফ্রিকা মহাদেশে 1909 সালে সাদাদের অধিকারে চলে যায়, ইউরোপিয়ানদের অধিকারে চলে যায়, এবং 1961 সালে এটা প্রজাতন্ত্র, আফ্রিকান প্রজাতন্ত্রের হিসেবে পরিচিত পায় এই দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় আমরা দেখবো যে ইসলামের প্রচার ও প্রসার কিভাবে ঘটছে। ইসলামের প্রাথমিক পর্বে, কিংবা আমরা বলবো যে উত্তর আফ্রিকা ও স্পেনে মুসলিম বিজয়ের সমকালে দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রসার ঘটে। আমরা যে কথা বলছি যে ইসলামের প্রাথমিক পর্ব কিংবা উত্তর আফ্রিকায় ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন উত্তর আফ্রিকা ইসলামের প্রসার ঘটেছে, এবং একই সময় প্রায় স্পেনে মুসলিমদের বিজয়ের সমকালে একই প্রায় সমসাময়িক কালে দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রসার ঘটেছিল। বিশেষত বাণিজ্যিক যোগাযোগ ও ইসলামের প্রচারগণের প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রচার ও প্রসার এবং ইসলামের দাওয়াত পৌঁছায়। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ইসলামের প্রাথমিক পর্বে কিংবা উত্তর আফ্রিকায় ও স্পেনে মুসলিম বিজয়ের সমকালে, একই যখন উত্তর আফ্রিকায় এবং স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে, তখন একই সময় দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রসার ঘটেছে। বিশেষত বাণিজ্যিক যোগাযোগ এবং ইসলামের প্রচারকগণের প্রচারে দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রচার ও প্রসার ঘটে। আমরা দক্ষিণ আফ্রিকা ইসলামের প্রচারের যে বিষয়টি প্রথমে সর্বাগ্রে আমাদের সামনে চলে আসবে, বা যেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে বাণিজ্যিক যোগাযোগ। কারণ আমরা জানি যে ভূ বাণিজ্যের, নৌ বাণিজ্যের, বিশেষ করে নৌ বাণিজ্যের অনেক অংশ নিয়ন্ত্রণ করতো
আরব বণিকরা। এবং এই আরব বণিকদের নৌ বাণিজ্যের সূত্র ধরে কিন্তু দক্ষিণ আফ্রিকায়ও পৃথিবীর অন্যান্য অঞ্চলে যেভাবে ইসলামের প্রসার ঘটেছে, একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রসার ঘটেছে মূলত এই আরব বণিকদের মাধ্যমে। এবং তারা ইসলামের প্রসার এবং ইসলামের দাওয়াত পৌঁছেছে সেই সব বণিকদের বা ইসলাম প্রচারক বনেন। এই বণিকরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাণিজ্য উদ্দেশ্যে রওনা হতো, তখন তাদের সাথে কিন্তু ধর্ম প্রচারকরাও বিভিন্ন পীর আউলিয়া সাধু দরবেশরাও যেত, এবং তাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অংশে ইসলাম প্রসার হয়েছে। এবং এই দক্ষিণ আফ্রিকা কিন্তু তার ব্যতিক্রম নয়, এখানেও একইভাবে প্রচার করেছে বণিক, বিশেষত বণিক এবং পীর আউলিয়া দরবেশদের মাধ্যমে। সপ্তদশ শতাব্দীতে যখন 17 শতাব্দীতে দাস উপনিবেশ প্রতিষ্ঠিত হয় আফ্রিকার, তারপর থেকে আধুনিক সময়কাল পর্যন্ত সেখানে ইসলাম প্রচারের কয়েকটা পর্যায় বা পর্ব আমরা লক্ষ্য করব। ডাচদের উপনিবেশ আফ্রিকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আধুনিক কালের সময় পর্যন্ত কয়েকটা পর্যায়ে ইসলাম আফ্রিকায় প্রবেশ করেছে, এবং আমরা সেই সম্পর্কে একটু দেখবো যে কয়েকটা পর্যায়ে কিভাবে। প্রথম পর্যায়ে সপ্তদশ শতাব্দীতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্তমান জাভা, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একই সময় জাভা কোথায়, বর্তমান ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। জাভা কোথায়, ইন্দোনেশিয়া এবং মালয় অঞ্চলে জাভা অঞ্চল বলা হয়। এবং তারা এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাভা, ইন্দোনেশিয়া এবং মালয়ের সাথে সাথে দক্ষিণ আফ্রিকা তাদের বাণিজ্যিক বা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই ডাচরা জাভা মালয় উপদ্বীপে মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ। এই জাভা অঞ্চলে মুসলমানরা ছিল মূলত কি অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ। এই জাভা অঞ্চলে মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ। এই সময় স্বাধিকার আন্দোলন ঠেকানোর জন্য যেহেতু জাভা অঞ্চলে ডাচরা তাদের আধিপত্য উপনিবেশ প্রতিষ্ঠা করেছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের উপরে, সুতরাং যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাভা অঞ্চলে, এবার সুতরাং এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা তাদের স্বাধিকার আন্দোলনের জন্য বা স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ডাচদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে। এবং এই সময় এই স্বাধিকার আন্দোলন ঠেকানো এবং তাদের আধিপত্য প্রতিষ্ঠা, এই ডাচদের আধিপত্য পাকাপোক্ত করার নিমিত্তে ইন্দোনেশিয়ার নাগরিকদের গ্রেফতার করে নিজেদের প্রয়োজনে তারা ডাচরা কেপটাউন সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নির্বাসনের জন্য প্রেরণ করত এই ডাচরা। সুতরাং আমরা দেখবো যে মালয়, ইন্দোনেশিয়া থেকে ডাচরা বিভিন্ন সময় তাদের এই উপনিবেশিক অঞ্চল থেকে যারা বিদ্রোহী হতো, মূলত তাদের সে আমজনতা, আমত্ত রাজা, কেউ তাদের হাত থেকে এই ডাচদের হাত থেকে কেউ রেহাই পায়নি। এবং তাদের অধিকাংশ কোথায়, যে এই কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার এই কেপটাউনে তাদের নির্বাসনে প্রেরণ করতো। দাস হিসেবে বিক্রি করতে, অনেক সময় আধিপত্য শ্রমিক হিসেবে এখানে কাজে লাগানো হতো, থেকে শুরু করে আফ্রিকান সমাজে তাদের বাণিজ্যিক ও আধিপত্য প্রতিষ্ঠার সহায়তার কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হতো এই মুসলিমদের। এবং এই মুসলিমরা অধিকাংশ কারা, প্রাথমিক পর্যায়ে এখানে মুসলমান আগমন ঘটেছে মূলত বণিক এবং ধর্মপ্রচারক। তার পূর্বে ডাচরা যখন আধিপত্য প্রতিষ্ঠা করছে আফ্রিকায়, তখন একই সময়ে ডাচরা আধিপত্য প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়। এই দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা, ইন্দোনেশিয়া এই অঞ্চলে। এবং এই অঞ্চল থেকে যারা ডাচদের প্রভুত্ব মেনে নেয়নি, তারা বিভিন্ন সময়ে স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে এবং এদেরকে নির্বাসনে পাঠানো হয়েছে কোথায়, এই কেপটাউনে। এবং ইন্দোনেশিয়ার ডাচ বিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা যুক্ত থাকার কারণে শাসক, বণিক এবং সমাজের অভিজাত শ্রেণীর মুসলমানদের অনেকেই হাজার হাজার মাইল দূরে এই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নির্বাসিত করে এই ডাচরা। নির্বাসিত ব্যক্তিদের প্রায় সকলেই ছিলেন মুসলমান, এবং এই যাদেরকে নির্বাসিত করা হয়েছিল এর অধিকাংশ ছিল কারা, মুসলিম সম্প্রদায়। মূলত এই কাজটি তারা নিষ্ঠুরতার সাথে করলেও এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় মুসলিমদের বিস্তার ঘটেছিল। এই ডাচরা এই যে কাজটি করেছিল অনেকটা নিষ্ঠুরতার সহিত, কিন্তু তার পশ্চাতে এই আফ্রিকায় মুসলিম সমাজের বিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা তাদের অজান্তেই তারা করেছিল এই দক্ষিণ আফ্রিকায়। এবং আমরা পরবর্তীতে পর্যায়ে দেখবো যে এই দক্ষিণ আফ্রিকায় যে মুসলিমদের বিস্তার ঘটেছে অনেকটা বলা হয় অনেকটা অভিজাত শ্রেণীর মাধ্যমে। যেমন আমরা দ্বিতীয় পর্যায়ে দেখব, এইখানে যেটা দেখবো যে এইখানে মুসলমানরা এই আফ্রিকান কৃষ্ণাঙ্গরে মূলত দক্ষিণ আফ্রিকার মূল অধিবাসী। তারপরেও সপ্তদশ শতকে ডাচরাই যে এই বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমদের, বিশেষত জাভা মালয় অঞ্চল থেকে এখানে নির্বাসন করেছে, এবং হাজার হাজার মাইল দূরে এই যে তাদের নির্বাসিত করেছে বিভিন্ন মুসলিম, বলা হয় শাসক শ্রেণী ছিল, তাদের ভিতরে বণিক শ্রেণী ছিল, সমাজের অভিজাত শ্রেণী ছিল, এদেরকে এই আফ্রিকায় বিভিন্ন সময় নির্বাসিত করেছিল। আমরা দ্বিতীয় পর্যায়ে দেখব, দ্বিতীয় পর্যায়ে আফ্রিকার অঞ্চলে মুসলিম অভিবাসীদের দ্বিতীয় পর্যায়ে, এই পর্যায়ে ইন্দোনেশিয়ার মলুক্কাস অঞ্চল থেকে 1657 থেকে 58 সালে প্রথম
কিছু সংখ্যক মুসলিমকে গ্রেফতার করা হয় এবং এই অঞ্চলে ডাচদের প্রভাব বিস্তারকে নিষ্কণ্টক করার জন্য কোথায় এই মলুক্কাস অঞ্চলে ইন্দোনেশিয়ার মলুক্কাস অঞ্চলে ডাচদের যে প্রভাব এটা নিষ্কণ্টক করার জন্য ডাচরা কি করে এখানে নিষ্কণ্টক করার জন্য অনেক মুসলমানকে গ্রেফতার করে যারা ডাচদের বাণিজ্য বিরোধী হিসেবে চিহ্নিত করে হতো মানে ডাচরা কি করতো ডাচরা যদি মনে করতো যে এরাই আমাদের ডাচ বাণিজ্য বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য বিরোধী তাদেরকে কি করতো তাদের গ্রেফতার করে বাইরের কোন স্থানে নিরুদ্দেশে পাঠানো হতো সে সকল অভিবাসীদের তারা মুসলিম হোক তারা অন্য ধর্মাবলম্বী হোক এইভাবে এরই অংশ হিসেবে মুসলমানদেরকে তাদেরই অন্যতম উপনিবেশ দক্ষিণ আফ্রিকায় ডাচদের অন্যতম উপনিবেশ এই দক্ষিণ আফ্রিকায় এই মলুক্কাস থেকে তাদের গ্রেফতার করে বা অপহরণ করে যাই বলি না কেন তাদের কেপ টাউনে প্রেরণ করা হতো প্রথমত স্থানীয় মুসলিম বণিকদের সাথে এখানে নির্বাসিত করা হয়েছিল স্থানীয় মুসলিম বণিকদের যারা ডাচ বিরোধী ছিল যারা প্রথম ডাচদের এই কর্তৃত্ব মেনে নেয়নি এদের গ্রেফতার করে এবং এই মুসলমানদের অন্যতম উপনিবেশ হিসেবে এই মুসলমানদেরকে তাদের ডাচদের অন্যতম উপনিবেশ এই দক্ষিণ আফ্রিকায় প্রেরণ করত এবং এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে এই কেপ টাউনে সহ দক্ষিণ আফ্রিকায় মুসলিম বসতি গড়ে উঠেছিল তৃতীয় পর্যায়ে আমরা যদি দেখি এটা রাজনৈতিকভাবে ইন্দোনেশিয়ার অঞ্চল থেকে প্রথম নির্বাসিত করা হয়েছিল এই রাজনৈতিকভাবে ইন্দোনেশিয়া থেকে প্রথম নির্বাসিত করা হয়েছিল তৃতীয় পর্যায়ে যেটা ঘটেছিল 1967 সালে সেটা ঘটেছিল কখন 1967 সালে রাজনৈতিকভাবে ইন্দোনেশিয়া অঞ্চল থেকে প্রথম নির্বাচনের খবর জানা যায় এবং এই নির্বাচন করা হয়েছিল 1967 সালে মালয় এবং জাভা দ্বীপের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব মুসলমানগণ ক্ষুদ্র ক্ষুদ্র আমরা যেটা বলবো জাভা এবং মালয় দ্বীপে বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র অথচ শিল্প বাণিজ্য ও শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ মুসলিম সালতানাত প্রতিষ্ঠা হয়েছিল আমরা জানি যে জাভা অঞ্চলে এখনো পর্যন্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং এখানে অনেক প্রাচীন আমল থেকেই জাভা মালয় অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কি করতে জাভা মালয় যেহেতু দ্বীপ সমষ্টি এবং এক এক দ্বীপে দেখা যাচ্ছে এক এক সালতানাত প্রতিষ্ঠা হয়েছিল এই জাভা উপদ্বীপের সালতানাত এই জাভা সালতানাত বিভিন্ন এবং এগুলো ছিল মুসলিম সালতানাত মূলত মুসলমানগণ এই মুসলমান সুলতানগণই বাণিজ্যিকভাবে এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত এক এক অঞ্চলের যেহেতু দ্বীপ এই দ্বীপে যেসব মুসলিম সালতানাত প্রতিষ্ঠা হয়েছিল এই মুসলিম সালতানাতরা তাদের এই বাণিজ্য নিয়ন্ত্রণ পরিচালনা করতে এই মুসলিম সুলতানরা যে সকল সুলতান খিও রাজ্যের উপর উপনিবেশিক আগ্রাসন মেনে নিতে অসম্মতি জ্ঞাপনের পাশাপাশি ডাচদের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল সেই সকল সুলতানদেরকে তাদের পরিষদবর্গ সহ অনুগত সদস্য প্রধান বাণিজ্যিক ব্যক্তি সহ অনেকে গ্রেফতার করা হতো অনেকে হত্যা করা হতো অনেকে নির্বাসনে পাঠানো হতো সুতরাং আমরা এখানে যে জিনিসটা আমাদের সামনে ভেসে উঠেছে সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন মালয় ইন্দোনেশিয়া অঞ্চলে তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে এই বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার সময় যেসব মুসলিম সুলতানরা এই ডাচদের উপনিবেশ বা বাণিজ্যিক আধিপত্য মেনে নেয়নি তারা কারা এই স্থানে হইতে পারে স্থানীয় সুলতান হইতে পারে তাদের এইসব সুলতানদের পরিষদবর্গ হতে পারে তাদের অনুগত বাণিজ্যিক প্রধান বা নেতৃবৃন্দ তাদের সবাইকে কি করতো ডাচরা যে অনেকে হত্যা করতো অনেকে গ্রেফতার করতো অনেকে নির্বাসনে পাঠানো হতো 1967 সালে আমরা প্রথম যেটা লক্ষ্য করবো যে 1967 সালে 1667 সালে সুমাত্রার আমরা এখানে লক্ষ্য করবো যে 1667 সালে সুমাত্রার সুলতান শাইখ আব্দুর রহমান মাতাবি এখানে বলবো সুলতান শাইখ আব্দুর রহমান মাতাবি শাহ তার ক্ষীয় পরিষদ বা পরিষদ সহ অনেক পরিষদ বর্গ নাম ছিল শাইখ মাহমুদ এই তার প্রিয় বা ক্ষীয় নিজের পরিষদ মাহমুদ সুলতান শাইখ মাহমুদ এই পরিষদ বর্গ সহ সুমাত্রা শাহ শ্রেণী ও বণিক শ্রেণী অনেককেই বন্দী করা হয় তাহলে আমরা দেখবো যে সুমাত্রা আধুনিককালের সুমাত্রা কিন্তু বিখ্যাত একটা শহর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এই দ্বীপের সেই সময় যে শাসক ছিল তার নাম ছিল শাইখ আব্দুর রহমান মাতাবি এবং তার অন্যতম পরিষদ বর্গ ছিল শাইখ আব্দুল মাহমুদ এই শাইখ মাহমুদ এবং আব্দুর রহমান মাতাবি শাসক এদেরকে এই শাসক শ্রেণী সহ স্থানীয় অনেক বণিক শ্রেণীকে বন্দী করা হয় এবং বন্দী করে কারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডাচরা দক্ষিণ আফ্রিকায় এদেরকে কেপ টাউনে নির্বাসনে পাঠানো হয় নির্বাসিত বন্দী জীবনে বিভিন্ন পর্যায়ে তারা নির্বাসিত ব্যক্তি যাদেরকে শ্রমিক ও দাস হিসেবে বিক্রি করেছিল ডাচ ব্যবসায়ীরা বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে মধ্যে ইসলামী শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে গেছে কে এই দুইজন এই মাহমুদ এবং আব্দুর রহমান আর মাতাবি
এই এই শাইখ উভয় দুইজন ছিল কি ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তারা পরিচিতি পায় দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা নির্বাসিত হওয়ার পর বন্দী জীবনে বিভিন্ন পর্যায়ে তারা ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, কাঁচা লেগেছে। ইসলামের একজন দায়ী, দায়ী মানে ধর্মপ্রচারক। এই দায়ী, এই দায়ী অর্থাৎ ধর্মপ্রচারক হিসেবে আব্দুর রহমান আর মাতাবির নাম আফ্রিকার সর্বজন বিদিত সেই সময়, এবং জনগণের সবার কাছে তিনি একজন আউলিয়া হিসেবে শ্রদ্ধার পাত্র হিসেবে পরিণত হয়েছিলেন, এই আব্দুর রহমান আর আর মাতাবি এবং শাইখ মাহমুদ। এবং তৃতীয় পর্যায়ে এভাবে আফ্রিকায় ইসলামের বিস্তার ঘটেছে। আমরা চতুর্থ পর্যায়ে যদি দেখি, আফ্রিকান অঞ্চলে ইসলামের বিস্তার ঘটেছে চতুর্থ পর্যায়ে। এই চতুর্থ পর্যায়ে মূলত রাজনৈতিক নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, রাজনৈতিকভাবে নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এই পর্যায়ে। এই সময় আমরা দেখবো যে রাজনৈতিকভাবে নির্বাচিত পর্বে দ্বিতীয় পর্যায়ের ব্যক্তি হলেন সুলতান শাইখ ইউসুফ। সুতরাং রাজনৈতিকভাবে দ্বিতীয় সুলতান হচ্ছেন নির্বাচিত ব্যক্তি বা দ্বিতীয় সুলতান হচ্ছেন শাইখ ইউসুফ। তিনি বান্তাম অঞ্চলের সুলতান ছিলেন। এই শাইখ ইউসুফ তিনি ছিলেন বান্তাম অঞ্চলের সুলতান, এবং তিনি শিল্প, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি থেকে বান্তাম সেই সময়ে একটি উল্লেখযোগ্য সালতানাত হিসেবে পরিগণিত হতো। এই বান্তাম অঞ্চল কি হতো? শিল্প, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিতে বান্তাম সেই সময় একটি উল্লেখযোগ্য সালতানাত হিসেবে পরিগণিত ছিল। 1694 সালে তার পরিবার পরিষদ সহ কয়েক শত মুসলিমকে গ্রেপ্তার করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিকট দূরবর্তী অঞ্চলে ইস্ট নদীর সম্মুখে জানডভেইট নামক কৃষিভূমি অঞ্চলে এদের নির্বাসিত করা হয়েছিল। কাদের? এই বান্তাম অঞ্চলের সুলতান সুলতান শাইখ ইউসুফ, তার পরিবার পরিষদ, বর্গ, পারিষদ বর্গ, তার অনুগত কিছু ব্যবসায়ী সবাইকে কি করত? এই নির্বাসনে দেওয়া হয়েছিল এই অঞ্চলে। কেপটাউনের দূরবর্তী ইস্ট নদীর সম্মুখে জানডভেইট নামক কৃষিভূমি এই অঞ্চলে তাদের আশ্রিত বা নির্বাসিত করা হয়েছিল। এবং 1694 খ্রিস্টাব্দে 14 জুন তাদেরকে এই অঞ্চলে নির্বাসিত করা হয় মূলত মুসলমানদের দৃষ্টি এড়ানোর জন্য। একটা কৃষিভূমি, পার্বত্য ভূমি অঞ্চলে এই শাইখ ইউসুফকে নির্বাসিত করা হয়েছিল অন্যান্য মুসলিমদের দৃষ্টি থেকে তাদের দূরে রাখার জন্য। কেননা কেপটাউনে নির্বাসিত করলে বিষয়টি জানাজানি হতে পারে, কারণ কেপটাউনের পূর্ববর্তী অনেক যেন আমরা দেখেছি পূর্ববর্তী সুমাত্রা দ্বীপের যে সুলতান ছিল তাকে কেপটাউনে নির্বাসিত হয়েছিল। এই জন্য তাছাড়া নির্বাসিত মুসলিমদের দৃষ্টি এড়াতে এবং এখানে পাহাড়ি অঞ্চলে মূলত এই শাইখ ইউসুফকে নির্বাসিত দেওয়া হয়েছিল। এদের এজন্য তাদের শহর মূলত কেপটাউনে নির্বাসিত, কেপটাউনে যদি তাদের নির্বাসিত করতে বিষয়টি জানাজানি হয়ে যেত এবং অন্যান্য মুসলিমদের দৃষ্টিতে পড়তো, এবং অন্যান্য মুসলিমদের দৃষ্টি এড়ানোর জন্য এই কিন্তু তাদের এই দূরবর্তী পাহাড়ি অঞ্চলে তাদের নির্বাসনে পাঠানো হয়েছিল। কিন্তু ডাচদের এই পরিকল্পনা বিপরীতে ফল প্রদান করে। ডাচদের যেহেতু ডাচদের এই নির্বাসিত এই জন্য তাদের শহর থেকে গ্রামীণ অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে নির্বাসিত করেছিল। কিন্তু শাইখ ইউসুফের ঘিরে এই তাদের ডাচরা যে কাজটি করতে চেয়েছিল গোপনে, সেই কাজটি আর প্রকাশ্যে চলে এসেছিল। কারণ শাইখ ইউসুফকে ঘিরে জান ডভেইট অঞ্চলটি ফেরারি দাসে এই জান ডভেইট অঞ্চলটি আস্তে আস্তে কি হয় যে এখানে ফেরারি যেসব দাসরা ছিল, দাসরা যাদের ফেরারি হিসেবে এখানে নির্বাসিত করা হয়েছিল, এই নির্বাসিত আশ্রয় সকল ফেরারি দাস, বিভিন্ন সময় শ্রমিক, তারপরে পূর্বাঞ্চলে অন্যান্য মুসলিম নির্বাসিত আশ্রয়স্থলে পরিণত হয়েছিল এই অঞ্চলটি। এবং দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলটিতে প্রথম মুসলিম কমিউনিটি গঠনের জন্য সকলের আশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই সুলতান শাইখ ইউসুফ। তার যে অঞ্চল নির্বাসিত করা হয়েছিল এই বান্তাম অঞ্চলের সুলতান, তাকে নির্বাসিত করা হয়েছিল আফ্রিকার এই ডানজভেট অঞ্চলে, এই অঞ্চলে। এবং এইখানে এই প্রথম মুসলিম কমিউনিটি হিসেবে কমিউনিটি গঠনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এবং ডাচরা অনুধাবন করতে সক্ষম হয়েছিল যে মুসলমানদের জন্য ইমানি চেতনা, ডাচরা যেটা কাজ করলো যে ডাচরা মনে করলো যে মুসলমানদের ইমানি চেতনা তাদের স্বাধীনতা বোধকে জাগ্রত করে থাকে। ডাচরা এবার কি করলো? ডাচরা অনুধাবন করে যে করতে সক্ষম হয়েছিল যে মুসলমানদের ইমানি যে চেতনা, তাদের এই ইমানি চেতনা তাদেরকে স্বাধীনতা বোধ, মুসলমানদের যে ইমানি চেতনা এটা জাগ্রত করে তাদের স্বাধীনতা বোধকে। এবং এই রাষ্ট্রের নির্বাসিত ব্যক্তিদের ধর্মচর্চায় বাধা, কালিমা চর্চায় শান্তি শাস্তি প্রদান করে। ডাচমিস তারা ইসলাম ধর্ম প্রচারে বাধা সৃষ্টি করে, এমনকি পর্যায়ে পৌঁছায় ডাচদের সেই সব বাধা যে কেউ যদি প্রকাশ্যে কালিমা চর্চা করতো তাহলে তার জরিমানা করা হতো, এবং কেউ যদি ধর্ম প্রচার করতো তাহলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। সুতরাং এভাবে তারা কি করলো যে আস্তে আস্তে তারা ধর্মের উপরে তারা নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু তারা রোধ করতে পারে নাই।
ধর্মের যে এই সকল মুসলমান বান্তাম বা মাকাসাস অঞ্চল থেকে নির্বাসিত হয়ে এখানে আশ্রিত ছিল, তারা এই জান্ডাভেইট অঞ্চলে, পার্শ্ববর্তী অঞ্চলকে মাকাসার অঞ্চলে তারা জড় হতে থাকে এবং এই মাকাসার একসময় ইসলামের একটা বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এবং এই সারাদিনে এমন এইসব প্রেক্ষাপটে ধর্মচর্চার উপর বাধার প্রদানের এই প্রেক্ষাপটে মুসলমানরা সারাদিনের ক্লান্তিময় শ্রম শেষে নিজেদের আশ্রয়স্থল এই অঞ্চল ঘিরে রাতের গভীর রাতে তারা পাহাড়ি অঞ্চলে এসে সমাবেত হতো এবং সারাদিনের নামাজ একসাথে তারা কাজা আদায় করতো। সেই সাথে শাইখ ইউসুফের নিকট ধর্মীয় বিষয় বিভিন্ন বিষয়ে তারা শিক্ষা লাভ করতেন। আজও এই অঞ্চলে মুসলমানরা সংঘবদ্ধ ভাবে বসবাস করে। এই এখনো পর্যন্ত এই আফ্রিকার এই জান্ডাভেইট অঞ্চলে এখনো পর্যন্ত মুসলমান সংঘবদ্ধ বসবাস করে এবং এরা বান্তাম এবং মাকাসার অঞ্চল থেকে আগত হয়েছে বলে এই অঞ্চলটি এখনো পর্যন্ত মাকাসার অঞ্চল হিসেবে পরিচিত লাভ করেছে। আমরা পঞ্চম যে অংশ, পঞ্চম পর্যায়ে মুসলিমদের আগমনের সেটা দেখব। সৌদি আরবের ইয়েমেন অঞ্চলে মক্কি বংশোদ্ভূত সাইদ আলাউ বা তুয়ান সাইদ নামে যিনি পরিচিত নামক জনৈক মুসলিম মনীষী 1744 সালে হাজি মাতারিম নামক তার এক ব্যক্তিকে সাথে নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় ভ্রমণে এসেছিলেন। তিনি তার বাড়ি কোথায় ছিলেন? সৌদি আরবের আধুনিক কালে যে ইয়েমেন এই অঞ্চলে এবং এই ইয়েমেন অঞ্চলে তিনি ভ্রমণে এসেছিলেন 1744 সালে। দুইজন, একজন হাজি মাতারিম এবং আরেকজন তার তুয়ান সাইদ বা সাইদ আলাইউ। ইসলাম প্রচার এবং দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচারের অপরাধে দক্ষিণ আফ্রিকার মুসলিম বন্ধুদের গোপন সংবাদ এবং তথ্য সংগ্রহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ করা ছিল ডাচরা কি যে এই দুজন ব্যক্তি ইসলাম প্রচার করতেছে আফ্রিকায় এবং আফ্রিকার যেসব বন্দী মুসলিম আছে তাদের বিষয়ে গোপন সংবাদ এবং তথ্য সংগ্রহ করছে এবং তার এই অপরাধে তাকে বন্দী করে রবিন দ্বীপে কারারুদ্ধ করা হয়েছিল। পরে তিনি এই রবিন দ্বীপ থেকে মুক্তি পান, রবিন দ্বীপের এই জেলখানা থেকে মুক্তি পান এবং কেপটাউনে পরবর্তীতে তিনি এবং তার সঙ্গে কি করেন, কেপটাউনে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরির সুযোগ লাভ করে। পরে তাদের এই পুলিশ কনস্টেবলের এই চাকরিকে তারা আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিল, কারণ দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা বন্দী শিবির, যেসব মুসলিম বন্দী শিবির আছে সেখানে যেতে পারবে। এই জন্য তারা এই পেশাকে ইসলাম প্রচার এবং তথ্য সংগ্রহের সুবর্ণ সুযোগ হিসেবে তারা গ্রহণ করেছিল এবং দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা বিভিন্ন বন্দী শিবির স্লাভ কোয়ার্টারে যেতেন এবং বন্দী শিবিরের বন্দীদের মাঝে ইসলামের দাওয়াত দিতেন। এই দুইজন কি করতেন? বন্দী শিবিরে যেসব মুসলিম সহ অমুসলিমরা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। এজন্য তুয়ান সাইদকে কেপটাউন অঞ্চলের প্রথম অফিসিয়াল ইমাম হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। তিনি যে কাজটি করেছেন, তিনি তার যেহেতু পুলিশ কনস্টেবল, সুতরাং এই বন্দি স্ল্যাব অঞ্চলে স্ল্যাব কোয়ার্টারে তিনি নিয়মিত যাতায়াত করতেন এবং এই অঞ্চলে তিনি আস্তে আস্তে কি করতেন, যে ইসলামের দাওয়াত দিতেন এবং এখানে ইসলামের প্রসার ঘটতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এজন্য তাকে অফিসিয়াল ইমাম বলা হয় আফ্রিকা। ষষ্ঠ পর্যায়ে ইসলামের তিডোর অঞ্চলে ইন্দোনেশিয়ার তিডোর তরিশির ডয়কার বা তিডোর অঞ্চলে মুসলিম যুবরাজ ছিলেন আব্দুল্লাহ কাজী আবু সুলাইমান। তিনি ছিলেন ইন্দোনেশিয়ার তিডোর অঞ্চলের মুসলিম যুবরাজ। তিনি শিক্ষিত এবং স্বাধীন চেতা যুবরাজ ছিলেন। এই ইন্দোনেশিয়ার এই অঞ্চলের যুবরাজ ছিলেন স্বাধীন চেতা যুবরাজ। ডাচদের রোশনালে পড়ে তিনি 1767 সালে কেপটাউনে নির্বাসিত ও কারারুদ্ধ হন। যুবরাজ আব্দুল্লাহ কাজী আবু সুলাইমান তিনি শিক্ষিত এবং স্বাধীন চেতা যুবরাজ। ইনি কি করেন, তিনি ডাচদের কোপানালে পড়েন। যেহেতু তিনি শিক্ষিত এবং স্বাধীন চেতা, বিশেষ করে তিনি ডাচদের কর্তৃত্ব মেনে নেয়নি, বাণিজ্যিক কর্তৃত্ব, সামরিক কর্তৃত্ব, এজন্য তিনি ডাচদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং ডাচদের কোপানালে পড়ে তিনি 1767 সালে কেপটাউনে নির্বাসিত এবং কারারুদ্ধ হন। তিনি ছিলেন আবার সবচেয়ে মজার ব্যাপার বা সবচেয়ে গর্বের ব্যাপার, তিনি ছিলেন পবিত্র কোরআনের হাফেজ। এই সুলতান যুবরাজ ছিলেন পবিত্র কোরআনের হাফেজ। তিনি কারারুদ্ধ অবস্থায় নিজের স্মৃতিপট থেকে পবিত্র কোরআন শরীফ লিপিবদ্ধ করেন, যেটা আজও কেপটাউনে সংরক্ষিত আছে। হাতে রেখে কোরআন শরীফ যেটা লিখেছেন যুবরাজ আব্দুল্লাহ কাজী আবু সুলাইমান, তিনি যে কোরআন শরীফ হাতে লিপিবদ্ধ করেছেন, যেহেতু তিনি কোরআনের হাফেজ, যেহেতু কোরআনের হাফেজ এবং আবার তিনি যেহেতু জেলখানায় বন্দী কারারুদ্ধ অবস্থায়, এরূপ অবস্থায় তিনি নিজের স্মৃতিপট থেকে, মেমোরি থেকে তিনি কিন্তু কোরআন শরীফ লিপিবদ্ধ করেছেন। যে লিপিবদ্ধ কোরআন শরীফ, হাতে লেখা কোরআন শরীফ আজও পর্যন্ত কেপটাউনে সংরক্ষিত, জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। জেলখানা থেকে মুক্তি পেয়ে 1793 সালে মুসলিমদের শিক্ষা দেওয়ার জন্য তিনি কেপটাউনে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এই কাজী আব্দুল্লাহ আবু সাইদ, যিনি ছিলেন ইন্দোনেশিয়া তিডোর অঞ্চলে যুবরাজ। তিনি নির্বাসিত হন এই অঞ্চলে, আফ্রিকা কেপটাউন অঞ্চলে। এবং
তিনি প্রথম মুসলিমদের জন্য একটি প্রাথমিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটাই দক্ষিণ আফ্রিকার মুসলমানদের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু মুসলমানদের শিক্ষা সম্প্রসারণই নয়, বরং কৃষ্ণাঙ্গ অমুসলিমদের ইসলামের দীক্ষা দেওয়া গ্রহণে এই মাদ্রাসার ভূমিকা অগ্রগণ্য। 1793 সালে ডাচ প্রশাসনের অনুমতি ক্রমে এখানে এই কেপটাউনে একটি মসজিদ নির্মিত হয়েছিল। এই মসজিদকে ঘিরে ইসলামের প্রসার সহস্তর হয়ে ওঠে। ফলে নির্বাসিত ও স্থানীয় জনগণের কাছে ইসলাম একটি জনপ্রিয় ধর্মে রূপান্তরিত বা জনপ্রিয় হয়ে ওঠে ইসলাম ধীরে ধীরে এই ষষ্ঠ পর্যায়ে এইখানে, যেটা হয়েছিল 1793 সালে এইখানে। তিনি এই সুলতান আব্দুল্লাহ কাজী সাইদ শুধু মুসলিমদের ইসলামের দাওয়াত দেয়নি, বা তিনি তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় শুধু মুসলিমদের শিক্ষা গ্রহণ করা হতো না, তিনি নির্বাচিত বা নির্যাতিত দাস, বন্দী, শ্রমিক বা মুক্ত কৃষ্ণাঙ্গ যারা ছিল তাদেরকে ভেতরে তিনি ইসলামে দাওয়াত দিতেন এবং ইসলামে দীক্ষিত করতেন, এবং সবাইকে এই মাদ্রাসায় অবাধে ধর্মচর্চা তথা আফ্রিকান ভাষাতেও এইখানে ধর্মচর্চা তো এই সুযোগটা তিনি করে দিয়েছিলেন। আমরা সপ্তম পর্যায়ে আফ্রিকা ইসলাম প্রচারে দেখব। দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম ছাড়াও ভারতীয় মুসলমানদের দ্বারাও কিন্তু দক্ষিণ আফ্রিকা ইসলামের বিস্তার ঘটেছে। প্রাথমিক পর্যায়ে আমরা বলবো বৃহৎ অংশ মূলত ডাচদের নির্বাসনের ফলে, কারারুদ্ধের ফলে, নির্বাসনের ফেরি দাসদের জন্য বা মুসলিমদের জোর করে যাদের নির্বাসন করা হয়েছে তাদের মাধ্যমে আফ্রিকায় ইসলাম প্রচার করে, শুধু সেটা নয়, দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়াও ভারতীয় মুসলমানদের দ্বারা দক্ষিণ আফ্রিকা ইসলামের বিস্তার ঘটেছে। বিশেষত 1860 সালে দক্ষিণ আফ্রিকা অঞ্চলে থেকে খোদাই শ্রমিক, দ্যাট মিনস বিভিন্ন শ্রমিক হিসেবে, পরিজন্য শ্রমিক হিসেবে ব্রিটিশরা তাদের উপনিবেশী অঞ্চল দক্ষিণ আফ্রিকায় প্রেরণ করেছিল এই ব্রিটিশরা শ্রমিক হিসেবে। এই শ্রমিকদের মধ্যে অনেকে ইসলামের অনুসারী ছিল। সুতরাং এই শ্রমিকদের মাধ্যমে আফ্রিকার বিভিন্ন অংশে বসতি, এইসব শ্রমিকরা আফ্রিকা বসতি স্থাপন করেছে, সেখানে ইসলাম থেকে গেছে, এবং তাদের মাধ্যমে কিন্তু আফ্রিকা ইসলামের প্রসার ঘটেছে শ্রমিকদের মাধ্যমে। এটা হচ্ছে ব্রিটিশ শাসনাধীন সময়। এছাড়া উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম বণিকরা দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার উল্লেখযোগ্য বন্দর যেমন নাতাল শহর বা বন্দর, ট্রান্সভাল, কেপটাউন, এইসব এই বণিকরা, এখানে মুসলিম বণিকরা অবস্থান করতো বিভিন্ন সময়। এই বণিকরা ছিল উত্তর ভারতের মুসলিম বণিকরা। এই উত্তর ভারতের মুসলিম বণিকরা দক্ষিণ আফ্রিকায় বাণিজ্য কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যেত, এবং সেখানে তারা যেমন নাতাল, ট্রান্সভাল, কেপটাউন, ট্রান্সভাল, কেপটাউন এইখানে বসতি স্থাপন করতো, এবং এখানে স্থায়ীভাবে তারা বসতি স্থাপন করতো, এবং এখানে মুসলিম কমিউনিটির গঠনে তারা উল্লেখযোগ্য অবদান রেখেছে। 1881 সালে নাটালে প্রথম জুমা মসজিদ নির্মিত হয়েছিল। নাটালে 1881 সালে প্রথম জুমা মসজিদ নির্মিত হয়েছে। এছাড়া 1994 সালে দক্ষিণ আফ্রিকায় যে গণতন্ত্র আইন বা গণতন্ত্রের হাওয়া লাগে, এর ফলে দক্ষিণ এশিয়া, আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকে মুসলিমরা দক্ষিণ আফ্রিকায় এসে বসতি শুরু করেছিল, এবং এইভাবে আস্তে আস্তে মুসলিম বসতি বা মুসলিম কমিউনিটি দক্ষিণ আফ্রিকায় প্রসার ঘটেছে। এভাবে আফ্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামের প্রসার ঘটেছে, এবং মুসলিম সম্প্রদায়ের বসতি আমরা দেখবো আফ্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমরা যেটা দেখলাম, এবং আমরা 7টা অঞ্চলে বা 7টা পর্যায়ে ভাগ করেছি, যে বিভিন্ন সময় আফ্রিকা, বিশেষ করে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বিভিন্ন সময়ে আফ্রিকায় মুসলিমদের বসতি গড়েছে, বা মুসলিমদের বসতি বা মুসলিম প্রসার ঘটেছে মুসলিমদের বা ইসলামের। আমরা এখন দেখবো দক্ষিণ আফ্রিকায় মুসলিম। বর্তমানে দক্ষিণ আফ্রিকার জনসংখ্যার 78% খ্রিস্টান, সুতরাং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ আফ্রিকা। এখানে 15% কোনো ধর্ম পরিচয় নেই 15% মানুষের, তারা অ্যাথিস্ট, কারণ ধর্ম পরিচয় পালে না। 6% আফ্রিকার মুসলিম এবং 1.5% হিন্দু। মুসলমানদের মধ্যে আবার এই যে 6% মুসলিম, এই 6% এর ভিতরে আবার 85% মুসলিম ইন্দোনেশিয়া, জাভা, মালয়, মোজাম্বিক থেকে আগত। তবে দক্ষিণ আফ্রিকায় অভিবাসী মুসলিমদের সংখ্যা প্রায় 6 থেকে 7%। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অভিবাসিত হয়েছে 6 থেকে 7% মুসলিম। মুসলমানদের অর্থনৈতিক অবস্থা। মুসলমানরা শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও নেলসন ম্যান্ডেলার ক্ষমতায় আসার পর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে মুসলিমরাও এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। আমরা জানি যে মুসলমানরা কালো চামড়ার অধিকারী, আফ্রিকানরা সবাই বা দাসরা তারা সময় বিভিন্ন সময় দক্ষিণ আফ্রিকায় তারা ছিল অবহেলিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এবং সেই সাথে মুসলিমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। যখন নেলসন ম্যান্ডেলার ক্ষমতা আসে তখন তিনি সমস্ত অবসানের, নিষ্পেষণ, নির্যাতনের অবসান ঘটিয়ে সমাজের যে
অরাজকতা সেটির অবসান ঘটায় এবং তারপর থেকে মুসলিমরা অন্যান্য জনগোষ্ঠীর স্রোতধারার সাথে মিশে যাওয়ার সুযোগ পায়। চাকরিতে পর্যাপ্ত সুযোগ না থাকলে উচ্চশিক্ষা গ্রহণে মুসলমানরা উচ্চশিক্ষা গ্রহণে কিন্তু মুসলমানরা আগ্রহী হয়ে ওঠেনি প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে ডাচ এবং ইংরেজদের নির্যাতন নিষ্পেষণের ফলে তারা ক্ষুদ্র দোকানিতে পরিবর্তিত হয়েছিল। কারণ উচ্চশিক্ষার সুযোগ কখন হয়? যখন চাকরির সুযোগ পায়। যেহেতু এই ডাচ এবং ইংরেজদের অধীনে কোনো উল্লেখযোগ্য কোনো বড় সরকারি চাকরির সুযোগ নাই মুসলমানদের, সুতরাং শিক্ষার ক্ষেত্রে তারা আগ্রহী হয়ে ওঠেনি। ইংরেজদের নির্যাতন এবং নিষ্পেষণ, ডাচদের নির্যাতন নিষ্পেষণ, তারা ক্ষুদ্র ব্যবসায়ীতে পরিণত হয়। এখনো একটি বড় অংশ দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, অধিকাংশ শ্রমিক এখনো অধিকাংশ মুসলমান কি যে ক্ষুদ্র দোকানদার এবং ক্ষুদ্র ব্যবসায়ী। কিছু সংখ্যক মুসলমান পেশাজীবী হিসেবে জীবিকা নির্বাহ করে থাকে। সামাজিক অবস্থা। দক্ষিণ আফ্রিকার সমাজে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। বিশেষত ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, মদ ও নেশাজাত দ্রব্যের ব্যাপক ব্যবহারের ফলে সামাজিকভাবে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এই দক্ষিণ আফ্রিকায়। পারিবারিক ব্যবস্থা ও সামাজিক অধপতন, এইডস এর ভয়াল থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য ধর্মীয় আশ্রয়ের বিশেষ প্রয়োজন অনুভব করছে বর্তমান আফ্রিকার জনসাধারণ। কারণ আফ্রিকা আমরা জানি অবাধ মিক্সিং, অবাধ যৌনতা, মদ, নেশাজাত দ্রব্য তাদের কোনো বাধ্যবাধকতা নেই এবং সেজন্য কি সামাজিক এবং পারিবারিক ব্যবস্থা একটা চরম অধপতনের একটা দ্বার প্রান্তে আফ্রিকা চলে গিয়েছে এবং এইডস এর ভয় থাবা আফ্রিকার সমগ্র দেশে একটা মারাত্মক রূপ ধারণ করেছে। 2011 সালের ইউএনএইচ এর একটি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় প্রায় 5.6 মিলিয়ন লোক এইডস আক্রান্ত। শুধু দক্ষিণ আফ্রিকায় 5.6% লোক এইডস আক্রান্ত। সুতরাং আফ্রিকার এইডস একটা মহামারী আকার ধারণ করেছে। এক্ষেত্রে কিন্তু ইসলামী আদর্শ এবং নৈতিক দর্শন দক্ষিণ আফ্রিকার সমাজে ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। সাথে সাথে ইসলামের বর্ণভেদ যে প্রথা বিরোধী চেতনা দক্ষিণ আফ্রিকার কালো মানুষদেরকে কিন্তু আলোড়িত করতে সক্ষম হয়েছে। সুতরাং সামাজিকভাবে দক্ষিণ আফ্রিকা মুসলিমরা ধর্মীয়ভাবে ইসলাম একটা ব্যাপক আকারে ধারণ করেছে। কারণ দক্ষিণ আফ্রিকা আমরা জানি যে ইসলামের মদ, অবাধ মিক্সিং, অবাধ যৌনতা, নেশাজাত দ্রব্য সম্পূর্ণটা হারাম এবং ইসলামে কোনো ভেদাভেদ নেই। সেজন্য কালো মানুষেরা ইসলামের অবাধে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছে। সেজন্য আফ্রিকান সমাজে ইসলামের একটা ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করব। দক্ষিণ আফ্রিকার যে সকল মিডিয়া, দক্ষিণ আফ্রিকার সরকারি এবং বেসরকারি মিডিয়া বা টিভি চ্যানেলে, বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতে ইসলামের নৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো বিভিন্নভাবে প্রচারিত হয়ে থাকে। বিশেষ করে মুসলমানদের কমিউনিটি রেডিও বা রেডিও ইসলাম এবং ভয়েস অফ দ্য ফেথ বিখ্যাত। এগুলো ইসলামের বিভিন্ন বিষয়ে মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানাদি বিশেষভাবে প্রচার করে থাকে। সেই সাথে মুসলিম ভিউজ, ইসলাম, দ্য ওয়ে অফ লাইভ নিউজ পত্রিকায় ইসলামিক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন বিভিন্ন মিডিয়ায়। দক্ষিণ আফ্রিকার দুইটি ইসলামিক টিভি চ্যানেল রয়েছে যেগুলো মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে। একটা হচ্ছে আইটিভি, একটা হচ্ছে দিন চ্যানেল। সরকারি টিভি চ্যানেল যেমন এসএবিসি এই টিভি চ্যানেলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান প্রচার করে থাকে। আফ্রিকায় এই সকল চ্যানেলে তাছাড়াও বিভিন্ন রমজান মাসে বিভিন্ন অনুষ্ঠান, রমজান উপলক্ষে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক কমিউনিটি চ্যানেলে হোক প্রচার প্রচারণা করে থাকে। সুতরাং মিডিয়া জগতে বা আফ্রিকায় মুসলিমরা একটা স্বতন্ত্র ধারা বজায় রেখেছে। শিক্ষাক্ষেত্রে আমরা দেখব যে শিক্ষাক্ষেত্রে শিক্ষা লাভের জন্য মুসলমানদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও দক্ষিণ আফ্রিকায় অধিকাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লেখাপড়া সুযোগ করে, যেটা সরকারিভাবে অনুমোদিত। অনেকে মাদ্রাসা ইসলামী আইন ও ইসলামিক অর্থনীতি সম্পর্কে লেখাপড়ার সুযোগ লাভ করে বা সুযোগ আছে। তাছাড়া উইটস ইউনিভার্সিটি, তারপরে ওয়েস্টার্ন কেপ ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে মুসলিম কোরআন এবং আরবি ভাষায় অধ্যয়নের সুযোগ আছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু কোরআন এবং আরবি ভাষা অধ্যয়নের সুযোগ পায় শিক্ষার্থীরা, মুসলিম শিক্ষার্থীরা। এছাড়া মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন অঞ্চলে স্বায়ত্তশাসিত মাদ্রাসাও রয়েছে। স্থানীয় শিক্ষা লাভের পর দক্ষিণ আফ্রিকার মুসলিম ছাত্র ছাত্রীরা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সহ লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তাছাড়া নিজামিয়া মুসলিম স্কুল নামে 2011 সালে একটি তুর্কি স্কুল প্রতিষ্ঠা হয়েছে তুর্কি সুলতানের বা তুরস্কের সহায়তায়। সুতরাং শিক্ষাক্ষেত্রে মুসলমানরা আধুনিক কালে অনেক অগ্রসর হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আমরা যদি বলি যে দক্ষিণ আফ্রিকা দারুল উলুম নামে ইসলাম বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো দারুল উলুম নামে পরিচিত। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষা দেওয়া হয় বিভিন্ন মুফতি, মাওলানা, এই তার বাদে উচ্চ শহর শিক্ষা, ধর্মীয় বিষয়ে ধর্মবেত্তা, এগুলো এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণের জন্য মুসলিম শিক্ষার্থীরা দেশের
দেশের বাইরে উচ্চশিক্ষা লাভ করতে গমন করে। এর উল্লেখযোগ্য কয়েকটি দারুল উলুম শিক্ষা প্রতিষ্ঠান হলো দারুল উলুম প্রিটোরিয়া, দারুল উলুম আজাদি ভিলা, দারুল উলুম কোরিয়ান নওয়াজ, দারুল উলুম নিউ নিউ ক্যাসেল, এগুলো বিভিন্ন ভাবে উল্লেখযোগ্য এই দারুল উলুম শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো ইসলাম বিষয়ে বা মুসলিমদের শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। মুসলিম সংগঠন 1945 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম জুডিশিয়াল কাউন্সিল। মুসলিম জুডিশিয়াল কাউন্সিল এই সংস্থাটি মুসলিমদের ঐক্য, সংহতি বৃদ্ধি, শিক্ষা ও সমাজ সংস্কৃতি ও নৈতিক মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং বর্ণবাদী ও বৈষম্যমূলক আইনের প্রতিবাদ জানিয়ে থাকে। বিভিন্ন সময় বর্ণবাদী বা বৈষম্যবাদী আচরণ যদি কখনো তাদের দৃষ্টিগোচর হয়, তারা এই মুসলিম জুডিশিয়াল কাউন্সিল এর মাধ্যমে তারা প্রতিবাদ করে থাকে। সেই সাথে হালাল হারাম সহ ইসলামের বিভিন্ন বিষয়ে তারা সুপারিশ করে থাকে। কারণ মুসলিমরা হালাল হারাম একটা বেঁচে চলে, এজন্য এর বিরুদ্ধে মুসলিম জুডিশিয়াল কাউন্সিল এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। ইসলামে অবাধ তথ্য প্রবাহ ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যবদ্ধকরণে তথা অবাধ ঐক্যবদ্ধকরণের প্রয়াস পেয়ে যাচ্ছে ইসলামিক ইন্টারফেস রিসার্চ ইনস্টিটিউট। ইসলামিক ইন্টারফেস রিসার্চ ইনস্টিটিউট এটা কি করে যে মুসলমানদের মধ্যে অবাধ তথ্য প্রবাহ এবং মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ বা ঐক্যবোধ এটা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এই ইসলামিক ইন্টারফেস রিসার্চ ইনস্টিটিউট। অন্যান্য মুসলিম সংগঠনের ভিতরে উল্লেখযোগ্য যেমন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মুসলমানদের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে কাজ করে যাচ্ছে অর্গানাইজিং এন্ড অর্কেস্ট্রিং দাওয়া ইন সাউথার্ন আফ্রিকা। এটা হচ্ছে মুসলমানদের বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার, সভা, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে মুসলমানদের ভিতরে সক্রিয়তা জাগানোর জন্য। তারপরে সঠিক পন্থায় হজব্রত পালনের জন্য বা সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি দাবা পেশ করে কিংবা বিভিন্ন নীতি নির্ধারণী ভূমিকা পালন করে দা সাউথ আফ্রিকান হজ এন্ড উমরা কাউন্সিল। এর উল্লেখযোগ্য সঠিক পন্থা হজ পালনের জন্য শিক্ষা দিয়ে থাকে। তাছাড়া অন্যান্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ভিতরে রয়েছে 1903 সালে কেপটাউনে প্রতিষ্ঠিত হয় সাউথ আফ্রিকান মুসলিম অ্যাসোসিয়েশন। 1975 সালে প্রতিষ্ঠিত হয় ইসলামিক কাউন্সিল অফ সাউথ আফ্রিকা। 1978 সালে প্রতিষ্ঠিত হয় উমলাস মেরিয়ান হিল ইসলামিক সেন্টার। বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকা ইসলাম বিস্তার তথা ইসলামী শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে এই উমলাস মেরিয়ান হিল ইসলামিক সেন্টার। এটা আফ্রিকা বর্তমান সময়ে জনপ্রিয় একটা প্রতিষ্ঠান। ধর্মীয় অবস্থা দক্ষিণ ভারতীয় ও দক্ষিণ আফ্রিকার অধিকাংশ মুসলমানগণ দক্ষিণ আফ্রিকার যে সকল মুসলমান আছে তার অধিকাংশ সুন্নি ধারার বিশ্বাসী। এদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত যেসব মুসলমান আছে তারা হানাফি মাযহাবের অনুসারী। মালয়ী বা ইন্দোনেশীয় ও পূর্ব আফ্রিকান বংশধারার মুসলমানরা শাফি মাযহাবে বিশ্বাসী। সুতরাং নানা মাযহাবের বিশ্বাসী লোক মুসলিম দক্ষিণ আফ্রিকায় রয়েছে। আফ্রিকান ন্যাশনাল লাইব্রেরি সহ বিভিন্ন গ্রন্থাগারে পবিত্র কোরআন এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। পবিত্র রমজান মাসে অধিকাংশ খুচরা বিক্রেতা, দোকানদার, রেডিও, প্রকাশনা সংগঠন এর পক্ষ থেকে স্থানীয় মুসলমানদেরকে কি করা হয়, শুভেচ্ছা জানানো হয় এবং ঈদ উদযাপনে দক্ষিণ আফ্রিকা মুসলিমদের মধ্যে একটা সৌহার্দ্যের পরিবেশ লক্ষ্য করা যায়। সুতরাং দক্ষিণ আফ্রিকায় মুসলমানরা একটা স্বতন্ত্র জাতি হিসেবে বিবেচিত। লাজনাতুল আতিবা। লাজনাতুল আতিবা হলো দক্ষিণ আফ্রিকার মুসলিম চিকিৎসকদের দ্বারা গঠিত একটি সংগঠন। 1973 সালে মুসলিম চিকিৎসকরা এই সংগঠন প্রতিষ্ঠা করে মূলত দেশের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবার আওতায় আনার জন্য মূলত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 1981 সালে এর নামকরণ করা হয় সাউথ আফ্রিকান মুসলিম মেডিকেল সোসাইটি। বর্তমানে এটি মুসলমানগণ পরিষদের একটি বড় সেবাধর্মী প্রতিষ্ঠান। মুসলিম পারিবারিক আইন বিশ্বের সংখ্যালঘু মুসলিমদের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা একমাত্র যেখানে মুসলিম পারিবারিক আইন কার্যকর। 2003 সালে মুসলিম বিবাহ আইনের খসড়া বিল বিচার বিভাগে উত্থাপন করা হয়। দক্ষিণ আফ্রিকার কোর্ট এই আইন পাশ করে প্রয়োগ করে মুসলিম বিচারক এবং মুসলিম পারিবারিক আইনের অভিজ্ঞতা নিয়ে যাতে মুসলিম মহিলাদের অধিকার প্রতিষ্ঠা পায়। সুতরাং আফ্রিকান একটা দেশ যেখানে মুসলিম পারিবারিক আইন কার্যকর। রাজনীতিতে উল্লেখযোগ্য সংখ্যা মুসলিম এখানে কাজ করতে যাচ্ছে যে 1994 সালে যখন সর্বদলীয় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আফ্রিকান মুসলিম পার্টি এবং ইসলামিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আফ্রিকান মুসলিম পার্টি জাতীয় অ্যাসেম্বলিতে এবং আফ্রিকান মুসলিম পার্টি জাতীয় অ্যাসেম্বলিতে এবং মুসলিম পার্টি প্রাদেশিক অ্যাসেম্বলিতে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং ইব্রাহিম রাষ্ট্রীয় সংসদে নির্বাচিত হয় এবং তিনি 2009 সাল পর্যন্ত সংসদে ছিলেন। তিনি ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে। 1994 সালের নির্বাচনে জাতীয় অ্যাসেম্বলি থেকে সংসদ নির্বাচিত হন ইমরান সালেমন। তিনি 2009 সাল পর্যন্ত সংসদে ছিলেন। 2004 সালের নির্বাচনে আফ্রিকান মুসলিম পার্টি ও পিস অ্যান্ড জাস্টিস পার্টি থেকে এই কংগ্রেস প্রতিনিধিত্ব করে এবং 2007 সালে গঠিত হয় নতুন রাজনৈতিক দল আল জামআ এবং 2009 সালে যে নির্বাচন হয় এই নির্বাচনের আসন লাভ করতে সক্ষম হয়।
তাছাড়া রাজনীতিতে যেমন আহমেদ খাতান্দ্রা, তিনি বর্ণবাদী কর্মী এবং প্রাক্তন সাংসদ, ইব্রাহিম প্যাটেল, তিনি অর্থ বিভাগের মন্ত্রী, এনভার সার্টি, তিনি বেসিক এডুকেশন বিভাগের উপমন্ত্রী, ফাতিমা চৌহান, তিনি ষষ্ঠ মন্ত্রীর উপমন্ত্রী, তারপরে গানিফ হাড্রিক সংসদ এবং আল জামা পার্টির নেতা। এবার রাজনীতিতে মুসলিমরা উল্লেখযোগ্য অবদান রাখছে। হালাল খাবার, আমরা জানি যে মুসলিমরা হালাল আরাম এবং দক্ষিণ আফ্রিকার খাবার, খুচরা এডিবল আইটেমস এবং রেস্টুরেন্টে হালাল খাবারের সনদ প্রদান করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ইসলামিক জুডিশিয়াল কাউন্সিল, সাউথ আফ্রিকান ন্যাশনাল হালাল অথরিটি, দ্য ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট, ইসলামিক কাউন্সিল অফ সাউথ আফ্রিকা, এগুলো হালাল খাবারের জন্য সনদ প্রদান করে থাকে। দাতব্য সংস্থার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দাতব্য প্রতিষ্ঠান মুসলিম অমুসলিম সবাইকে সেবা দিয়ে থাকে, যেমন আকুয়া ফাসা আফ্রিকান মুসলিম এজেন্সি, আল ইমাদ ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ সাউথ আফ্রিকা, মুসলিম হ্যান্ডস সাউথ আফ্রিকা, মুসলিম রিফিউজি অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা, মুসলিম ফাউন্ডেশন, মুসলিম মুস্তাদাফিন ফাউন্ডেশন, সাউথ আফ্রিকান ন্যাশনাল জাকাত ফান্ড, এগুলো দাতব্য সংস্থা। খেলাধুলায় মুসলিম যেমন হাশিম আমলা দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান, আয়ান প্যাটেল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান, ইমরান তাহির জাতীয় ক্রিকেট দলের বোলার, ফারহান বিহার দিন, তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের সদস্য, তারপরে রেজা হেনরিক জাতীয় ক্রিকেট দলের সদস্য, মোনেম জেসব দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের গোলকিপার, আশরাফ হেডরিক দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার, রিয়াদ ফিচরিক দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ফুটবল দলের সদস্য। আমরা এখানে জাতীয় ইমরান তাহির এবং হাশিম আমলা এবং হেডরিক তার ছবি দেখতে পাচ্ছি এখানে, যারা দক্ষিণ আফ্রিকা মুসলিমদের খেলোয়াড়দের নেতৃত্ব প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই দক্ষিণ আফ্রিকা মুসলিম বা ইসলামের বিস্তার প্রসার ইত্যাদির জন্য আমরা যদি আরো বেশি বা জানতে চাই বা যদি আমরা দেখতে চাই, তাহলে এম আলী কেতানির দ্য মুসলিম মাইনরিটিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে এই বইটা আমরা পেয়ে যাব। তাহলে ডাক্তার মাহফুজ আখন্দ এবং আবু নোমান আব্দুল্লাহ তার সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু, এই বইতে আমরা বিস্তারিত পাবো, এবং উইকিপিডিয়া বা অনলাইন মিডিয়া। তো এই বই তোমাদের সহায়ক উৎস হিসেবে এগুলো তোমাদের আরো কাজে লাগবে, বা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে তোমরা এই বই সাহায্য নিতে পারো। তো আজকে এই অনলাইন ক্লাসে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে পর্যন্তই রাখছি। এই করোনাকালীন সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম কিছুটা হলেও সহায়ক হবে বলে আমি মনে করি আজকের এই লেকচার। তো সেই পর্যন্ত সকলে সুস্থ থেকো, নিরাপদ থেকো, সবাইকে সুস্থ রেখো, সুস্থ থেকো, এই কামনা করে আজকে পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।